হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ভেক্টরের এমসিকিউ এর সিরিজের পার্ট 5 লাস্ট পার্ট এনেছি। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলটাকে একটু ভালো করে দেখো, আমার চ্যানেলটার হোম পেজটাকে একটু ভালো করে দেখো। হ্যাঁ, আমি তোমাদের জন্য সেমিস্টার ওয়াইজ সেকশন সাজিয়ে রেখেছি এবং আমি চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানাইনি, আমি বানিয়েছি টাইপ ওয়াইজ প্লেলিস্ট। তুমি যদি আমার প্লেলিস্টগুলো ভালো করে দেখো, তাহলে তুমি যদি দেখো যে ক্লাস 11 অল এমসিকিউ বলা প্লেলিস্টে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনভেনশনাল এমসিকিউগুলো আছে সব ওই প্লেলিস্টে পেয়ে যাবে, আর তোমায় কোথাও খুঁজতে হবে না। তুমি যদি সব চ্যাপ্টারের সেমিস্টার 1-এ যতগুলো চ্যাপ্টার আছে, তুমি যদি বেসিক লেভেল নিউমেরিক্যালস খোঁজো, তাহলে প্লেলিস্টে খুঁজবে বেসিক লেভেল নিউমেরিক্যালস ক্লাস 11। ওইখানে তুমি যদি ক্লিক করো, প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক লেভেল নিউমেরিক্যালস তুমি এক জায়গায় পেয়ে যাবে, তোমাকে কোথাও যেতে হবে না। অ্যাডভান্স সেম অ্যাডভান্স। তো এইভাবে প্লেলিস্টগুলো সাজিয়ে রেখেছি, হোম পেজে সেকশন সাজানো আছে, একটু ভালো করে চ্যানেলটা এক্সপ্লোর করো, সব পেয়ে যাবে। ঠিক আছে, আমার চ্যানেলে সব কিছু করানো আছে। ঠিক আছে, এবার নতুন যে বইটা, সেই বইটাতে তোমাদের এমসিকিউ এর সংখ্যা বেড়েছে, কিন্তু আগের বছরের থেকে নতুন বইয়ে যেটা হয়েছে ছায়া প্রকাশনী, সেটাতে এমসিকিউ সংখ্যা বেড়েছে, কিন্তু আগের যে এমসিকিউগুলো আছে তাদের নাম্বারিং কোনো রকম পরিবর্তন হয়নি। ফর এক্সাম্পল, এই চ্যাপ্টারে যেমন 1 থেকে বোধহয় 59টা এমসিকিউ আগের বছর ছিল, এবার 60 থেকে সেখানে আমি করাচ্ছি। 1 থেকে 59-এর এমসিকিউ এর মধ্যে কোনো রকম নাম্বারিং ফাম্বারিং কিছু চেঞ্জ হয়নি। তো 60 থেকে আমরা 80 আগের পার্টে করেছি, আজকে লাস্ট পার্ট যেখানে 81 থেকে বাকি 108টা করে দেবো। তো তোমরা তার মানে আমার এখানে ভেক্টরের সমস্ত পার্ট পেয়ে যাচ্ছ প্লেলিস্ট থেকে। এবার প্লেলিস্টগুলো কোথায় পাবে? চ্যানেল এক্সপ্লোর করলে খুব ভালো, নইলে এই যে ক্লাসটা দেখছে ডেসক্রিপশনে যাও, সেখানে প্লেলিস্টগুলো খুব সুন্দর করে সাজানো আছে, করো। ঠিক আছে, চলো তো আমরা এবার এমসিকিউ এ ঢুকি। তো এমসিকিউ নাম্বার 81। আশা করি আগের সমস্ত এমসিকিউগুলো দেখে এখানে এসছো, তাতে কি হবে, তাতে আমি তোমাদের এইটুকু ধারণা করতে পারি যে তোমরা ভেক্টর সম্বন্ধে ক্লিয়ার আছো। ঠিক আছে, কারণ এতগুলো এমসিকিউ করার পর ভেক্টর থেকে আর কিছু এক্সট্রা থাকে না। তবুও যে কটা এমসিকিউ আছে আমার দায়িত্ব করিয়ে দেওয়া, কারণ কোনো এমসিকিউ তো তুমি আটকাতেও পারো, সেই জন্য আমি করে দিচ্ছি। কিন্তু মানে এত এমসিকিউ করার পর তোমার ভেক্টরে কোনো এমসিকিউ তুমি পারবে না, এটা হতে পারে না, ইম্পসিবল। দেখো তো 81 কি বলছেন, বলছে পি এর কোন মানের জন্য 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আর 3i ক্যাপ প্লাস pj ক্যাপ প্লাস 5k ক্যাপ ভেক্টর তিনটি সমতলীয় হবে। কি কি ভেক্টর দেওয়া আছে? ভেক্টর দেওয়া আছে তোমার 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, কমা i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, কমা 3i ক্যাপ প্লাস pj ক্যাপ প্লাস 5k ক্যাপ। আচ্ছা, এই তিনটা ভেক্টরই একতলীয়। একতলীয় ভেক্টর বলতে কি বোঝায়? তারা এদের তিনটাই এক তলে রয়েছে, একটা তলে রয়েছে। মানে যদি বোর্ডের তল করি, তাহলে যদি এই প্রথম ভেক্টরটার নাম দিই এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটার নাম যদি বি ভেক্টর দিই, তৃতীয় ভেক্টর নাম যদি সি ভেক্টর দিই, তাহলে এ যদি এই বরাবর থাকে, বি এই বরাবর থাকে, সি এই বরাবর থাকে, তারা সবাই কিন্তু একটাই প্লেনে রয়েছে, অন্য কোনো প্লেনে নাই। ঠিক আছে, এবার এরা তিনটা একটা প্লেনে যদি থাকে তাহলে কি হতে পারে? একটা কথা মনে রাখবে, দুটো ভেক্টর তিনটা ভেক্টরে যদি একটা প্লেনে থাকে, তাহলে মনে রাখবে তাদের যে কোনো দুটো ভেক্টরে যদি তুমি ক্রস করো, কি করো, ক্রস প্রোডাক্ট করো যে কোনো দুটো ভেক্টরের, সেই ক্রস প্রোডাক্টের সাথে সেই ক্রস প্রোডাক্টটা যে কোনো দুটো ভেক্টরে, এটার সাথে এটা করো বা এটার সাথে এটা করো, এটার সাথে এটা করো বা এটার সাথে এটা করো, যাদেরই তুমি ক্রস প্রোডাক্ট করো, সেই ক্রস প্রোডাক্টের সাথে তুমি যদি আরেকটা ভেক্টরে ডট করো, তাহলে তার অ্যান্সারটা 0 হবে। বলো কেন? কারণ তুমি সাপোজ এ আর বি এর ক্রস করছো, কি বললাম, এ আর বি এর ক্রস করছো, এ আর বি এর যদি ক্রস করো, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরে তুমি যদি ক্রস করো, তাহলে এর দিকটা কি হবে? এর দিকটা হবে, আমরা জানি দুটো ভেক্টরে ক্রস করলে তার অ্যান্সার হয় ওরা দুটা ভেক্টর যে প্লেনে থাকে তার সাথে পারপেন্ডিকুলার। তার মানে এ আর বি এর যে রেজাল্টটা হবে সেটা সবসময় সি এর সাথে পারপেন্ডিকুলার হবে, সে এই বরাবর হোক ওই বরাবর। এ ক্রস বি মানে এ ক্রস বি মানে এদিকে, মানে বাইরের দিকে। ঠিক আছে, ডিরেকশন। ঠিক আছে, তো তোমাকে এখন সেটা মাথা ঘামাতে হবে না, বাইরে না ভেতরে। তোমার ইম্পর্টেন্ট হলো এ ক্রস বি করলে সেই ডিরেকশনটা, তার রেজাল্টের ডিরেকশন সবসময় বোর্ড থেকে বাইরের দিকে বা বোর্ড থেকে ভেতরের দিকে হবে, কারণ সেটা লম্ব। এবং বোর্ড থেকে বাইরের দিকে কেন? কারণ একটা কক্সক্রু নিয়ম করলাম, এ থেকে বিতে যদি আমি ক্রস করি
তাহলে একটা স্ক্রু খোলে মানে সেটা বাইরের দিকে, ঠিক আছে? এগুলো আমরা আশা করি তোমরা জানো। তো তো ম্যাটার হলো যে এই অ্যান্সারটার সামনে যখন সি ডট করবো তখন সি এর সাথে এর অ্যাঙ্গেল কত, 90 হয়ে যাবে। এবার সি এর সাথে যদি 90 হয়, ডট প্রোডাক্টের ফর্মুলা কি, এ ডট বি মানে এ বি কস থিটা, কস 90 হয়ে যাবে তখন, আর কস 90 মানে 0, কস 90 মানে 0 না, তাহলে এই অ্যান্সারটার সঙ্গে সি এর ডট করলে সেটা কিন্তু 0 হবে। তার মানে এ ক্রস বি এর সাথে যদি ডট সি করি এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে তিনটা ভেক্টর একই প্লেনে থাকা মানে তাদের ক্রস করে তার সাথে আরেকটা ভেক্টর ডট করাটা অবশ্যই 0 হবে। এবার ব্যাপারটা হলো তুমি এবার এটার সাথে এটা ক্রস করে এটার সঙ্গে ডট করতে পারো, এটার সাথে এটা ক্রস করে এটার সাথে ডট করতে পারো, এটার সাথে এটা ক্রস করে এটার সঙ্গে ডট করতে পারো, কোনো ব্যাপার না। ব্যাপার হলো দুটো যদি ক্রস করো যে কোনো দুটো ভেক্টর, তাদের অ্যান্সার অবভিয়াসলি পারপেন্ডিকুলার হবে, এবং তিনটা ভেক্টর একই প্লেনে থাকা মানে তার সাথে যে 3 নম্বর ভেক্টরটা তুমি যদি ডট প্রোডাক্ট করো সেটা গ্যারেন্টি 0 হবে। তো সে করো, তা তুমি এখানে আগে এ ক্রস বি করো, তারপর তার সাথে সি ডট করো, ইকুয়াল টু 0 করো, সেখান থেকে তুমি পি এর মানটা ইজিলি ফাইন্ড করে ফেলবে। তাহলে আগে এ ক্রস বি করি। তাহলে এ ক্রস বি তুমি যদি করতে যাও তাহলে তুমি কি দেখবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এদিকে 2 -1 আর 1, এদিকে 1 2 -3, आंसर কি হবে? आंसर হবে আই ক্যাপ রেখে 3 1 के 3 -2 1 के 2 माइनस जे कैप রেখে -6 -1 प्लस के कैप রেখে 4 प्लस 1 के कैप माइनस में से प्लस, दैट इज 3 থেকে 2 গেলে 1 আই ক্যাপ, এদিকে -7 माइनस में से प्लस 7 जे कैप प्लस 5 के कैप হয়ে গেল। অতএব এ ক্রস বি হয়ে গেল। এবার এর সাথে তুমি কি করবে, ডট ডট সি, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ডট 3 আই ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। দেখ বুঝলি? এবার এটা কত হবে, যেটাই হবে সেটা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? কারণ এ আর বি এর এই তিনটা ভেক্টর এক তলে থাকা মানে দুটোর ক্রস করার পর 3 নম্বরটা ডট করলে সেটা অবশ্যই 0 হবেই। তাহলে এটা হতে হবে 3 প্লাস 7p প্লাস প্লাস ছিল প্লাস 25। তো দেয়ারফর 3 প্লাস 7p প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। দেয়ারফর 7p ইকুয়াল টু 25 আর 3 28 -28, that is p equal to तो -28/7 4 4 28 -4। অপশনে দেখ আছে কিনা -4, অপশন বি তে আছে -4। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ বোঝাতে পারলাম কিনা? তো আমি আরেকবার বলি, তিনটা ভেক্টর কি বললাম, তিনটা ভেক্টর যদি প্লেন, ভালো করে শুনে রাখ, মনে কর দুটো ভেক্টর দিল, এ ভেক্টর এটা আর এটা হলো মনে কর সাপোজ বি ভেক্টর, এদের যদি ক্রস করতে দেয়, এ ক্রস বি যদি করতে দেয়, তাহলে তার অ্যান্সার হয় এ বি সাইন থিটা এন ক্যাপ। এটা আমরা আগে পড়েছি। এবার মান তো বুঝে গেলাম, এন ক্যাপটা কি? এন ক্যাপটা হয় এই দুটো ভেক্টর যে তলে রয়েছে তার সাথে লম্ব। সো এবার এ ক্রস বি মানে এখান থেকে স্ক্রু ঘোরা বা একটা পেনের মুখটা ঘোরা, তাহলে কি হচ্ছে, এটা খুলছে পেনটা, তার মানে বাইরের দিকে বোঝানোর জন্য তুই ডট ইউজ করতে পারিস, ঠিক আছে? তাহলে এই বরাবর কি কাজ করছে তোর এ ক্রস বি। ওকে ডান। এবার যদি কোনো দুটো ভেক্টর এ ডট বি করতে হয়, তার অ্যান্সার হয় এ বি কস থিটা। এটা কিন্তু স্কেলারই হয়, এটার সাথে কোনো ডিরেকশন থাকে না। এবার এই দুটোর মাঝখানে যদি 0 অ্যাঙ্গেল হয় তাহলে সেটা এ বি হবে, আর যদি 90 অ্যাঙ্গেল হয় তাহলে cos 90 0, সেটা 0 হবে। তাহলে এ ডট বি কখন 0 হবে, যখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল 90। এবার এ ক্রস বি যেখানে থাক না কেন তাদের অ্যান্সারটা অবশ্যই তার সাথে লম্ব হবে। এবার এ ক্রস বি এই মানে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা যেটা অ্যান্সার হবে সেটার সাথে যদি 3 নম্বর ভেক্টরটা ডট করে 0 চলে আসে, তাহলে কি বুঝবো যে না তারা একই প্লেনে আছে। একই প্লেনে যদি না থাকতো তাহলে এদের অ্যান্সারের সাথে এটা লম্ব কি করে হতো, অন্য প্লেনে থাকতো অন্য একটা অ্যাঙ্গেল হতো না। সো যদি তিনটা ভেক্টর একই প্লেনে আছে তাকে প্রমাণ করতে লাগে, তাহলে যে কোনো দুটো ভেক্টরে ক্রস করে 3 নম্বর ভেক্টরের সাথে ডট করাটা অ্যান্সার 0 হবে, ঠিক আছে? সেখান থেকে আমাদের পিটা বেরোলো। চল নেক্সট 82তে বলছে যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর হয় আর এ প্লাস বি ইকুয়াল টু সি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ কত? এটা আমরা উদাহরণে একটা অঙ্কে করেছি, ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি ইকুয়াল টু সি ভেক্টর হয়, আবার এ
নর্মাল বি নর্মাল এদের মানটাও যদি সি হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে কোণ কত। খুবই সিম্পল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি সি ভেক্টর হয় তাহলে অ্যাকর্ডিং টু ইউর ফর্মুলা সি ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে আলফা হলো তোর এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে। আবার তোর এখানে বলেছে সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে অ্যাকর্ডিং টু ইউ সি ইকুয়াল টু এটা, যেহেতু এ ভেক্টর বি ভেক্টর যোগ করে সি ভেক্টর পাচ্ছি, আবার কোয়েশ্চেন অনুযায়ী এ প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে সি ইকুয়াল টু এটা। তাহলে এই দুটো যদি ইকুয়েট করে দিই তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি করে দিই তাহলে এদিকে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, বুঝলি কি? আর এটা ইকুয়েট করলাম, তার বোথ সাইডে স্কোয়ার করলাম, একটু স্টেপ জাম্প করে ফেললাম, তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এখান থেকে স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে কস আলফা যদি বলিস তাহলে সেটা হবে 2ab ডিভাইডেড বাই 2ab, দ্যাট ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1, তো হ্যাঁ 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 কি হয়, কস 1 কার মান হয় cos 0 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, আর এমনি তো বোঝা যাচ্ছে কখন মানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হলে কখন নর্মালি সি ইকুয়াল টু এ প্লাস বি হয়, যখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0, দুজনে একই দিয়ে কাজ করলে তখন তো ভেক্টর দুটো যোগ করে নর্মাল যোগ হয়, তাই না? আর বিয়োগ কখন হয়, যখন তাদের মাঝখানে 180 অ্যাঙ্গেল হবে, নর্মাল বিয়োগ, তখন সি ইকুয়াল টু এ মাইনাস বি হবে নর্মাল। ঠিক আছে, 83 কি বলছে, রুট ওভার 3i ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটি হলো, আচ্ছা রুট ওভার 3i ক্যাপ প্লাস জে ক্যাপ এই ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে। আচ্ছা সাপোজ ধরে নিলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে। আর সাপোজ এই ভেক্টরটা যেটা আছে সেটা এই ভেক্টর নাম দিলাম, সে এই ভেক্টরটা ইকুয়াল টু রুট 3i ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, তাহলে এই ভেক্টরটা যেভাবে পেয়েছি এই ভেক্টর নাম আমরা আর বলি, পজিশন ভেক্টর দিদি সুন্দর লাগবে দেখতে, আর ভেক্টর ইকুয়াল টু রুট 3i ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, তাহলে এখানে এক্স কম্পোনেন্টটা কত, এক্সটা কত, এক্স আমরা জানি কি আর ভেক্টর ইকুয়াল টু নর্মালি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মান কত রুট 3 আর ওয়াই এর মান কত 1। ঠিক আছে, এবার কী বের করতে বলছে বলে গেলাম, কী বের করতে বলছে, কার সাথে কোন, এক্সের সাথে না ওয়াইয়ের সাথে, এক্সের সাথে। আচ্ছা এক্সের সাথে কোন ধরলাম আলফা, যদি ওয়াইয়ের সাথে বলতো তাহলে ওয়াইয়ের সাথে ধরতাম বিটা। ঠিক আছে, এবার আমাদের কী করতে হয়, ডিরেকশন কোসাইন করতে হয়, তাহলে কস আলফা বের করতে হয়। তাহলে কস আলফা ইকুয়াল টু কী হয়, কস আলফা ইকুয়াল টু হয় এক্স বাই আর জানি আমরা, আর কস বিটা যদি লাগবে না তা বলে দিই ইকুয়াল টু ওয়াই বাই আর। এটা ডিরেকশন কোসাইনের ফর্মুলা, বা এমনি তুই ছবি দেখে বুঝতে পারছিস, যেখানে যদি ড্রপ করে দিস তাহলে এই পার্টটা এক্স আর এটা আর, এটা ডিভাইড করলে তো কস আলফা পেয়ে যাবো, ভূমি বাই অতিভুজ কারণ এটা অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে কস আলফা ইকুয়াল টু এক্স কত, এক্স হলো রুট 3 আর আর কত, আর হলো রুট ওভার রুট 3 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ রুট 3 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার করলে 3 প্লাস 1 4 মানে 2, রুট 3/2, রুট 3/2 বোধহয় হয় কস 0 1 cos 30 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। অপশন দেখ, কস বিটাটা হয় কিন্তু আমার তো প্রশ্নে চাইনি তো আর করলাম না। কস বিটাটা হলো ওয়াই অ্যাক্সিস মিল দ্য অ্যাঙ্গেল, এটা ডিরেকশন কোসাইন বলে। হ্যাঁ 30 মানে π/6, অপশন এ। নেক্সট 84 কি বলছে দেখ, 84 বলছে তোর একটা বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ, তাই তো। কী বের করতে বলছে, বস্তু কোনোটার বেগ, বেগ বের করি তারপরে বাকিটা অপশন করছি। বেগ যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে বেগ ভেক্টর ইকুয়াল টু হবে ডি আর ডিটি। এটা আমরা কিসে পড়েছি, এটা আমরা পড়েছি তোর একমাত্রিক গতিতে, যে বেগ মানে হয় তোর অবস্থান বা সরণের ডেরিভেটিভ। তো ডি আর ডি করতে দ্যাটস ডিডিটি অফ এ কস ওমেগা টি আই ক্যাপ প্লাস এ সাইন ওমেগা টি জে ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা করলে এ বেরিয়ে গেল, কস ওমেগা টি হয় মাইনাস সাইন ওমেগা টি
ওকে, ইন্টু ওমেগাটির আবার ওমেগা হয়, আচ্ছা আই ক্যাপ থাকলো, প্লাস এটার এ বেরিয়ে গেল, সাইনের হবে কস ওমেগা টি ইন্টু ওমেগা থাকবে ইন্টু জে ক্যাপ, সাজিয়ে দেখলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস এ ওমেগা কস ওমেগা টি জে ক্যাপ, ডান। এটা তোর ভি ভেক্টর বেরিয়ে গেল। এবার কি বলতে এসে প্রশ্ন বলেছে যে বেগ ভেক্টরটি হবে অবস্থান ভেক্টরের সমান্তরাল, অবস্থান ভেক্টরের সাথে লম্ব, মূল বিন্দুর অভিমুখে নাকি মূল বিন্দু থেকে দূরে। আচ্ছা, প্রথমে যদি আমরা অবস্থান ভেক্টরের সমান্তরাল কি সমান্তরাল না সেটা চেক করি, তাহলে অবস্থান ভেক্টরের সমান্তরাল, যদি অবস্থান ভেক্টরের সাথে সমান্তরাল হয় তাহলে এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল হবে 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হবে এদের ডট যদি করে দেখি, এদের ডট করলে হবে সেটা শুধু আর ভি, ঠিক আছে, শুধু আর এর মান আর ভি এর মান থাকবে খালি, ওকে। কিন্তু যদি এদের ডট করে অ্যান্সারটা 0 চলে আসে তাহলে হয়ে যাবে একে অপরের সাথে লম্ব। তো প্রথমে আমরা ডটেই যাই, ডট করে দেখি যে আর ডট ভি করে অ্যান্সার 0 আসছে নাকি শুধু এদের ইন্ডিভিজুয়াল মানের গুণফল আসছে, ঠিক আছে। তাহলে আগে প্রথম দুটো অপশন ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে এই দুটো ভেক্টর বেগ ভেক্টরটা মানে অবস্থান ভেক্টরের সাথে সমান্তরাল নাকি বেগ ভেক্টরটা অবস্থান ভেক্টরের সাথে লম্ব। তার প্রথম কাজ কি ডট প্রোডাক্ট চেক করা, করি। তাহলে আমাদের প্রথম কাজ হলো আর ভেক্টর ডট ভি ভেক্টর করা। কি আছে আর ভেক্টর ডট লিখছি না, এটা ডট, এটা ডটের মানে কি আই আই 1, তাহলে সহগুলো গুণ হয়ে যাবে, তাহলে এটা হলো মাইনাস এ স্কোয়ার কস ওমেগা টি সাইন ওমেগা টি, ওমেগাটা থাকলো এদিকে কস ওমেগা টি সাইন ওমেগা টি, ডান। এবার এটা যদি করি প্লাস এ এ এ স্কোয়ার ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ওমেগা টি কস ওমেগা টি। আচ্ছা দেখো এই জিনিসটা আর এই জিনিসটা প্লাস মাইনাস আছে এবং সেম, তাহলে 0, তাহলে আর আর ভি এর ডট করলে অ্যান্সারটা কিন্তু 0 বেরোচ্ছে, তাহলে আর আর ভি অবভিয়াসলি পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে। কারণ আর আর ভি এর ডট তখনই 0 হয় যখন তারা পারপেন্ডিকুলার হয়, কারণ আর আর ভি এর ডট করা মানে আর এর মান ভি এর মান ইন্টু কস থিটা, থিটা যদি 90 হয় তাহলে কস 90 0, সো আর পারপেন্ডিকুলার ভি। তাহলে কোন অপশনটা হচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে না, অপশন বি হবে। সো অপশন বি হয়ে গেল, আর কিছু ভাবার দরকার নেই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 85 একটা বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2টি জে ক্যাপ, বস্তু কণাটির গতিপথের প্রকৃতি কেমন হবে। আচ্ছা কি বলেছে আর ভেক্টর ইকুয়াল টু পজিশন ভেক্টরটা কেমন, টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2টি জে ক্যাপ, তাহলে গতিপথের প্রকৃতি কেমন হবে। আচ্ছা তাহলে এখানে এক্স কম্পোনেন্টটা কত, এক্স কম্পোনেন্ট হলো টি স্কোয়ার মাইনাস 1 আর ওয়াই কম্পোনেন্ট কত 2টি। এবার এক্স আর ওয়াইয়ের এখান থেকে যদি একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি তাহলে এক্স ওয়াইয়ের সম্পর্ক দেখেই বলতে পারবো গতি প্রকৃতি কেমন হবে। যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এরকম টাইপের আসে তাহলে সেটা হবে সরলরেখা, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এরকম টাইপের আসে তাহলে অধিবৃত্ত, দেখা যাক কী হয়। তাহলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 আছে। আচ্ছা এখান থেকে যদি আমি টি এর মানটা বসিয়ে দিই তাহলে ওটা y/2 হবে, এখানে বসিয়ে দিলে হবে y স্কোয়ার বাই 4 মাইনাস 1, y স্কোয়ার বাই 4 মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু y স্কোয়ার বাই 4 মাইনাস 1। তাহলে মানে তাহলে x এর সঙ্গে সম্পর্ক হচ্ছে y স্কোয়ারের, ঠিক আছে, মাইনাস 4 মাইনাস 1 আছে ঠিক আছে মানলাম, কিন্তু x সম্পর্ক y স্কোয়ারের, দ্যাটস মিন এটা হবে অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, 4ay এর মতো হচ্ছে, তাহলে এটা অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4 আসছে, তার সঙ্গে এটা কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাহলে অপশান দেখি গতিপথ কেমন হবে, তাহলে অধিবৃত্ত হবে, ঠিক আছে, গতিপথ হবে অধিবৃত্ত। চল নেক্সট 86 কী বলছে দেখ, ও এটা অপশান কী ছিল অধিবৃত্ত, অপশান বি। আর যদি এরকম আসতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কনস্ট্যান্ট তাহলে ওটা বৃত্ত হতো, কিন্তু আমার যতদূর মনে পড়ে। তোর চল নেক্সট 86 মড অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ কী হবে, মড অফ এ ক্যাপ মাইনাস বি ক্যাপ সমান কত। আচ্ছা মড অফ এ ক্যাপ বি ক্যাপ মানে কি, এটা তোর ইউনিট ভেক্টর, তাহলে কী হয় রুট ওভার এ ক্যাপ মড তার স্কোয়ার প্লাস বি ক্যাপ
মড তার স্কোয়ার মাইনাস 2 এ ক্যাপ মড বি ক্যাপ মড কস থিটা, যেখানে থিটা ধরলাম এ ক্যাপ আর বি ক্যাপের মাঝখানে অ্যাঙ্গেল, তাই তো? অ্যাঙ্গেল তো এটা ধরতে হবে, নাহলে কী করে মডটা বের করবো? ধরলাম থিটা, তাহলে সেখান থেকে হবে রুট ওভার এটা হলো 1 প্লাস 1 মাইনাস 2 কস থিটা, দ্যাট ইজ রুট ওভার 2 মাইনাস 2 কস থিটা, দ্যাট ইজ রুট ওভার 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা। এবার 1 মাইনাস কস থিটা একটা ফর্মুলা আছে, ঠিক ভুলে গেছি, রুট ওভার 2 1 মাইনাস কস থিটার বোধ হয় ফর্মুলা সাইন স্কোয়ার থিটা বাই 2 এরকম টাইপের কিছু একটা হবে, কস স্কোয়ার থিটা বাই 2 না 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা ফর্মুলা দেয়, 2 কস স্কোয়ার থিটা বাই 2 একটু মিলে নিস। হ্যাঁ, তাহলে এখান থেকে ডবল 2 এর 2 আর কস থিটা স্কোয়ার থিটা বাই 2 এর কস থিটা বাই 2, 2 কস থিটা বাই 2 মানে অপশন হলো এ। এটা একটু ম্যাথামেটিক্সের যারা একটু মিলে নিস, 1 মাইনাস কস থিটার ফর্মুলা হলো 2 কস স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে? একটু চেক করে নিস, ভুল হলে জানাস। নেক্সট 87 কী বলছেন? খুব সিম্পল অঙ্ক, বলছে বি ক্রস এ ডট এ ইকুয়াল টু কত? বি ক্রস এ ডট এ ইকুয়াল টু কত? খুবই সিম্পল অ্যান্সার, ভালো করে একটু ভাব তাহলে হয়ে যাবে। বি ক্রস এ, বি ক্রস এ এর ডিরেকশন কী হবে বল? অনেক এতবার তো বোঝালাম, এবার তো বুঝে গেছিস। বি ক্রস এ ডিরেকশন এমন হবে যেটা বি বা এ এই দুজন যে প্লেনে আছে বা যে তলে আছে তার সাথে পারপেন্ডিকুলার বা লম্ব, বা এক কথায় বি এর সাথে লম্ব, এ এর সাথে লম্ব। তাহলে এই অ্যান্সারটা এমন হলো, এই অ্যান্সারটা এমন হলো যেটা বি এর সাথে লম্ব, এ এর সাথে লম্ব, তার সাথেই তো এ ডট করবো। তাহলে যার যে অ্যান্সারটার সাথে এ ডট করবো সেটা এ এর সাথে লম্ব। এবার দুটো লম্ব ভেক্টরে ডট করলে অ্যান্সার কী হয়? 0। তো আলটিমেট অ্যান্সার 0। দেখ বুঝলি? ভালো করে শোন, আবার ভালো করে বুঝ। দুটা ভেক্টরে ক্রস করলাম, তার মধ্যে একটা বি একটা এ, তার অ্যান্সারটা কী হবে? এমন হবে যেটা বি এর সাথে লম্ব, এর সাথে লম্ব। এর অ্যান্সার হয়ে গেছে সামথিং হয়েছে যেটা বি এর সাথে লম্ব, এর সাথে লম্ব। তাহলে এর সাথে তো লম্ব, তা আবার এর সাথে তো ডট করতে দিয়েছে। তাহলে এই অ্যান্সারটার সাথে যদি এ ডট করি তো দুটো লম্ব ভেক্টর ডট করলাম না, আর দুটো লম্ব ভেক্টর ডট করা মানে কি? এ বি কস থিটা কস 90 0, সো অ্যান্সার ইজ 0, অপশন ডি 88। পি ও কিউ বলের লব্ধি আর, কিউ বলকে বিপরীতমুখী করা হলে লব্ধি এস, তাহলে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার কত? পি আর কিউ এর লব্ধি কত? লব্ধি হলো লব্ধি সমান আর, ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, যেখানে আলফা হলো পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল। নেক্সট কিউকে বিপরীতমুখী করলাম, তাহলে লব্ধি এস, তাহলে এস ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। এবার কিউকে অপোজিট করে দিয়েছি, তার মানে নতুন অ্যাঙ্গেলটা হবে কি? কস 180 মাইনাস আলফা, হ্যাঁ কি না? আরে ভাই সাপোজ এটা পি আর এটা কিউ, ওকে, এইটা আলফা বলেছি তো, তাহলে কিউটা অপোজিট করে দিলে এটা কী হবে? 180 মাইনাস আলফা না, বসে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কস আলফা। ডান। এবার কি বলেছে? তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত? তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখ কত হয়? আর স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস এ স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ কস আলফা, কেটে গেল 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অপশান কি? বি। ওকে, নেক্সট 89। আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ ও আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এর মধ্যবর্তী কোণ খুবই সিম্পল। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে তাদের ডট করবি, তাহলে কস থিটা চলে আসবে। তো ডট কর, এটাকে ধরে নে, এটাকে ধরে নিলাম মনে কর এ ভেক্টর, এটাকে ধরে নে তোর বি ভেক্টর, ওকে। তাহলে এ ডট বি কর, কী হবে? এ ডট বি হবে এ মডের মড বি কস থিটা, ঠিক আছে? তাহলে কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি। ডান।
চল তাহলে আগে এ ভেক্টর ডট বি ভেক্টর করি, তারপরে মানগুলো করছি। তাহলে এ ভেক্টর ডট যদি বি ভেক্টর করিস তাহলে অ্যান্সার কত হবে, i1 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -1 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এ ডট বি 0 হয়ে গেল, তাহলে 0 বাই, আর মড এ মড বি করার দরকার পড়লো না, যদি দরকার পড়তো করতে পারতি তো। মড এ হবে √1² প্লাস 1² মানে √2, এটা হবে 1² প্লাস 1² √2, আর √2 মানে 2 হতো। তো যাই হোক অ্যান্সারটা 0 হলো আলটিমেট। সো থিটা ইকুয়াল টু 90, তাই না? cos থিটা 0 মানে থিটা 1 90, cos 90 0 হয়। সো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অপশন বি। নেক্সট 90 বলছে এ ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এর পোলার স্থানাঙ্ক কত? আচ্ছা, পোলার স্থানাঙ্ক কি জিনিস? যদি এটাকে আমরা দেখি, এটা x, এটা y, এটা সেই এ ভেক্টরটা, তো যার মান হলো 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, মানে x এর কম্পোনেন্ট 4 আর y এর কম্পোনেন্ট x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 3। তাহলে যদি এর কার্টেশীয় স্থানাঙ্ক বলতো তাহলে হতো 4,3, কিন্তু চেয়েছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক মানে কিছুই না, আর থিটা মানে এই মূল বিন্দু থেকে এই ভেক্টরটা যেটা আছে তার মান, সেটা মানে এখানে মড অফ এ আর কি, এটা হলো একটা আর থিটা অ্যাঙ্গেলটা। তাহলে আমার প্রথম স্থানাঙ্ক হলো মড অফ এ, এটা হলো প্রথম স্থানাঙ্ক পোলারের, আর একটা স্থানাঙ্ক কি থিটা। ওকে, তাহলে মড অফ এ বের করার জন্য আমরা কি করলাম, √4² প্লাস 3² নিলাম। তো 4 4 16, 3 3 9, 16 9 25, √25 মানে 5। তাহলে আর এর একটা হয়ে গেল। তাহলে পোলার স্থানাঙ্ক হয় কি আর কমা থিটা, যার একটা হয়ে গেল 5। এবার থিটা বের করা পালা। থিটা বের করার জন্য আমরা কি ইউজ করলাম, tan এর হেল্প নিই। তাহলে tan থিটা নিলাম। tan থিটা মানে কি, এটা থিটা লম্ব বাই ভূমি 3/4, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। তার স্থানাঙ্ক হবে 5 আর tan ইনভার্স 3/4, এটাই হলো তার পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, নেক্সট 91 কি বলছে 91-এ? বলছে এ ক্যাপ বি ক্যাপ এবং সি ক্যাপ হলো একক ভেক্টর, ভালো কথা। তারপরে কি বলছে, এ ক্যাপ ডট বি ক্যাপ ইকুয়াল টু 0, এ ক্যাপ ডট বি ক্যাপ ইকুয়াল টু 0। এর অর্থ বলে দিই, প্রশ্ন পড়ছি পরে। অর্থাৎ এ ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু বি ক্যাপ, ঠিক আছে, নইলে তাদের ডট প্রোডাক্ট কখনোই 0 হবে না। নেক্সট কি বলছে, এ ক্যাপ ডট সি ক্যাপ ইকুয়াল টু 0, এ ক্যাপ ডট সি ক্যাপ ইজ ইকুয়াল টু 0। এর অর্থ হলো এ ক্যাপ পারপেন্ডিকুলার অলসো সি ক্যাপ হবে, ঠিক আছে। তাহলে এ বি এরও পারপেন্ডিকুলার, এ সি এরও পারপেন্ডিকুলার, এর অর্থ হলো বি ক্যাপ আর সি ক্যাপও কিন্তু পারপেন্ডিকুলার, ঠিক আছে। কারণ এ যদি বি এর পারপেন্ডিকুলার হয়, এ বি এর পারপেন্ডিকুলার, আবার এটা সি এরও পারপেন্ডিকুলার, তাহলে একটা ভেক্টর যদি দুজনের পারপেন্ডিকুলার হয় তাহলে ওই দুটো ভেক্টর অবশ্যই একেবারে পারপেন্ডিকুলার হবে, নাহলে কী করে দুজনের একসাথে পারপেন্ডিকুলার হতে পারে, ঠিক আছে। হয় দুটো ভেক্টর একই দিকে হবে অথবা দুটো ভেক্টরের মধ্যে পারপেন্ডিকুলার হবে, হ্যাঁ, দুটো অপশন হতে পারে। মানে এটা যদি এ ভেক্টর এ ক্যাপ হয়, ওকে, আর এটা মনে করো বি ক্যাপ, এটা পারপেন্ডিকুলার বুঝে নিলাম। এবার এ সি এর সাথে, বলি সি এর সাথে ডট প্রোডাক্ট বলেছে পারপেন্ডিকুলার, তাহলে এ সি এর সাথে পারপেন্ডিকুলার মানে এ, আচ্ছা, এ যদি মানে এ ক্যাপ ডট সি ক্যাপে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সি ক্যাপের দুটো অপশন হতে পারে, একটা এটা একটা এই দিকেও হতে পারে, কিন্তু তাহলে তো এ আর সি পারপেন্ডিকুলার হচ্ছে। তারপরে বি আর সি দুটো কেসই হতে পারে, হয় বি সি পারপেন্ডিকুলার হতে পারে, বি ক্যাপ আর সি ক্যাপ প্যারালালও হতে পারে, ওকে। ইন কেস, কারণ এখানে তো বলে দেয়নি যে বি আর সি একই দিকে হতে পারে না, এরকম তো বলে দেয়নি। বি আর সি এর মধ্যে তো কোনো ডট দেখায়নি, ঠিক আছে। যদি বি আর সি এর মধ্যে ডট 0 দেখাতো তাহলে আমি বলতে পারতাম যে বি ও সিও পারপেন্ডিকুলার, কিন্তু সেটা তো কোশ্চেনে বলেনি। শুধু কোশ্চেন বলেছে এ ক্যাপ ডট বি ক্যাপ ইকুয়াল টু 0 আর এ ক্যাপ ডট সি ক্যাপ ইকুয়াল টু 0। এর অর্থ বোঝাচ্ছে এ আর বি পারপেন্ডিকুলার, এ আর সি পারপেন্ডিকুলার। এর অর্থ এই নয় যে বি আর সি পারপেন্ডিকুলার হতে পারে, হ্যাঁ মানে হবে, তবে হ্যাঁ হয় বি আর সি পারপেন্ডিকুলার হবে অথবা বি আর সি প্যারালাল হবে, আদারওয়াইজ কিছু হবে না। কোশ্চেন কমপ্লিট করি। কোশ্চেন বলছে বি এবং সি এর মধ্যবর্তী কোণ 30 হলে বি ক্রস সি এর মান কত? বি আর সি এর মধ্যবর্তী কোণ জীবনও 30 হবে না, তো বি ক্রস সি এর মান বের করার কোনো প্রশ্নই ওঠে না। অপশন ডি তথ্যটাই ভুল, আলাদাই প্রশ্ন না, তথ্য ভুল দিয়ে কোশ্চেন করছে। চল নেক্সট, একটা সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে D1 ভেক্টর ইকুয়াল টু D1 ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, আর D2 আরেকটা কর্ণ ইকুয়াল টু i ক্যাপ
-3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে বের হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল এরিয়া এর ফর্মুলা হলো হাফ, এরিয়া ভেক্টর আছে যেহেতু, হাফ d1 ভেক্টর ক্রস d2 ভেক্টর। ঠিক আছে, এটা হলো সামান্তরিকের এরিয়া বের করার ফর্মুলা। তাহলে মানগুলো বসাইলে হয়ে যাবে হাফ, আগে d1 ক্রস d2 বের কর, তারপরে তার মড মানে মান বের করবো। হ্যাঁ, তো d1 ক্রস d2 যদি করি তাহলে সেটা হবে, সেটা আলাদা করে করছি, d1 ক্রস d2 ইকুয়াল টু i j k 3 1 -2 1 -3 4 i ক্যাপ রেখে 3 4 12 প্লাস 2 মাইনাস জে ক্যাপ রেখে, একটা ভুল করলাম তো, আই ক্যাপ রেখে 4 1 কে 4, আই ক্যাপ রেখে 4 1 কে 4, আই ক্যাপ রেখে 4 1 কে 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে নিজস্ব মাইনাস থাকবে, 3 2 6, জে ক্যাপ রেখে 3 4 12, 3 4 12 মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস কে ক্যাপ রেখে -9 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু -2 আই ক্যাপ, তাই তো, এদিকে 12 14 -14 জে ক্যাপ, এটা -10 কে ক্যাপ। ওকে, তাহলে মানটা বসালে এখানে করছি, কোথায় করিস, অর্থাৎ মড অফ d1 ক্রস d2 যদি নিই তাহলে হবে √ওভার -2 স্কোয়ার প্লাস -14 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার, √ওভার 4 100 104 আর 14 কত হয়, 4 4 16, 4 1 4 4 1 4 8 9 1 1 196 196 296 আর 4 200 196 296 আর 4 300, √ওভার 300, তাহলে এটা হবে হাফ ইন্টু √ওভার 300, দ্যাট ইজ ইকুয়াল টু 100 হবে 10, মানে 10/2 √3 5, তাহলে 5√3 বর্গ একক। অপশান দেখ, 5√3 অপশান বি, দেখ বুঝলি কিনা, ভালো করে দেখ, সহজ একদম। 93 কি বলছে, একটা বস্তুর উপর একযোগে 4টি বল একটা কাজ করছে, আচ্ছা কিন্তু ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আচ্ছা ইস্ট আমি ধরলাম এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ধরলাম -x অক্ষ, এটা -y অক্ষ। ওকে, নেক্সট, একটা বস্তুর উপর একযোগে 4টি বল ক্রিয়া করছে 30 নিউটন পূর্ব দিকে, 30 নিউটন পূর্ব দিকে, ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম, পূর্ব দিকে এদিক কাজ করছে 30 নিউটন, ভালো কথা। 20 নিউটন উত্তর দিকে, এদিক কাজ করছে 20 নিউটন, ভালো কথা। 50 নিউটন পশ্চিম দিকে, এদিক কাজ করছে 50 নিউটন, ভালো কথা। আর 40 নিউটন দক্ষিণ দিকে, এদিক কাজ করছে 40 নিউটন, ভালো কথা। লব্ধি বলের মান আর অভিমুখ, আচ্ছা লব্ধি বলের মান আগে, আর লব্ধি বল দেখি আগে, লব্ধি বল কত হবে, এটাকে যদি আমি এক্স অক্ষে মানে 30 আই ক্যাপ প্লাস 20 জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর প্লাস 50 মাইনাস আই ক্যাপ, কেন মাইনাস এক্স অ্যাক্সিস প্লাস 40 মাইনাস জে ক্যাপ ওয়াই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ইকুয়াল টু আই ক্যাপ আর আই ক্যাপ মাইনাস 50 আর 30, 50 থেকে 30 বাদ দিলে 20 আই ক্যাপ, নেক্সট 20 40, তাহলে -20 জে ক্যাপ, এটা হলো লব্ধি বল। আচ্ছা, লব্ধি বলের দিক বের করতে হবে, তাই তো, লব্ধি বলের দিক মানে কি, অ্যাঙ্গেল করতে হবে, যেটা অ্যাঙ্গেল কত, ঠিক আছে। আচ্ছা, -20 আই ক্যাপ -20 জে ক্যাপ, তার মানে লব্ধি যেটা বল হবে সেটা হবে কিন্তু মানে -20 আই ক্যাপ -20 জে ক্যাপ, মানে যা হবে ওয়েস্ট আর সাউথের মাঝখানে হবে, তাহলে এটা হলো লব্ধি বল।
যার এক্স এর মান -20, ওয়াই এর মান -20। ওকে, তাহলে আগে বের করে নিই tan থিটা। আচ্ছা, থিটাটা আমি ধরলাম ওয়েস্টের সাথে, ওয়েস্টে যদি থিটা ধরি তাহলে লম্ব কোনটা, এটা y -20 বাই -20, কেটে কেটে 1 মানে tan 45 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে কার সাথে, আচ্ছা যদি 45 এক্স্যাক্টলি হয় তাহলে সেটা পশ্চিমের সাথে 45, উত্তরের সাথে 45, তাহলে পশ্চিমের সাথে হতে পারে, পশ্চিমের সঙ্গে হতে পারে বা উত্তরের সঙ্গেও হতে পারে। আচ্ছা, পশ্চিম বা উত্তরের সাথে হলো কেন বুঝতে পারি, তো মাইনাস প্লাস কোঅর্ডিনেট দেখে বুঝতাম, যদি এখানে একটা মানে 4টা প্লাস আসতো তাহলে মাইনাস মানে এদিকে, প্লাস মানে এদিকে, এই কোঅর্ডিনেটটা হতো, ঠিক আছে। আচ্ছা, এবার লব্ধি বলের মান যদি দেখিস, মান লব্ধি বল যেটা, তার মান যদি দেখিস তাহলে √20 তার স্কোয়ার প্লাস -20 তার স্কোয়ার, 2 দুগুণে 4, 400 প্লাস 400 800, √800 মানে 100 হলো 10, √8 ইন্টু 2 ইন্টু √2 4, তাহলে 20√2 নিউটন। লব্ধি বল 20√2 এবং সেটা পশ্চিম বা উত্তরের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অপশন দেখ, অপশন বি 20√2 আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অপশন বি। নেক্সট 94 বলছে ল্যামডা এর কোণ মানের জন্য 0.4 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ ভেক্টরটি একক ভেক্টর হবে। আচ্ছা, ভেক্টরটা কি, সাপোজ এ ভেক্টর নাম দিলাম, ভেক্টরটা হলো 0.4 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ। এই ভেক্টরটা যদি একক ভেক্টর হয় তার মানে মড অফ এ ইজ ইকুয়াল টু হবে 1, তাহলে মড অফ এ বের করা যায়, মড অফ এ ইজ ইকুয়াল টু হবে √0.4 স্কোয়ার প্লাস 0.8 স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার। দেয়ারফর √0.4 স্কোয়ার করলে মানে 16 4 4 16 2 ঘর 0.16 প্লাস 8 8 64 2 ঘর 0.64 প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। দেয়ারফর এদিকে 0.16 64 গুণ করলে 6 4 10 6 1 7 64 আর 16 80, 0.80 প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 0.80, দ্যাট ইজ 0.20, তাই তো, 2, দ্যাটস মিন ল্যামডা ইকুয়াল টু √0.20, দ্যাট ইজ √20/100, 0 কেটে গেল 2/10, √2/10, 2 পাচ্ছে 10 মানে 1/5, অপশন এরকম করে নাই, 1/5টা বের করতে হবে, সমান √1/5 যদি করি তাহলে দশমিক নিলাম, 0 গেল, 5 দুগুণি 10, তো 0.2, √0.2, অপশন বি। নেক্সট 95 কি বলছে, 95 বলছে যে 7 i ক্যাপ প্লাস 6 k ক্যাপ নিউটন এর বল একটি বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুটির 3 i ক্যাপ প্লাস 4 k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ গতিশীল হয়, তাহলে ক্ষমতার মান কত। আচ্ছা, ক্ষমতার ফর্মুলা মনে রাখবি, ভেক্টরিক্যালি পি ভেক্টর ইকুয়াল টু, সরি পি ভেক্টর হয় না, পি ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর, ঠিক আছে। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে অ্যান্সারটা স্কেলারি হয়, তো পি ভেক্টর ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু কি, সরি এফ ভেক্টর ডট ভি ভেক্টর। এটা যদি কী করে আসে সেটা যদি জানতে চাস তাহলে বলতে পারিস, করে দিতে পারিস ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস হয় না, এটা হয়তো, তাহলে পি ইকুয়াল টু কি W/T হয় না, ওয়ার্ক বাই টাইম, তাহলে এফ ডট এস বাই টি করে দিলাম, আর S/T মানে বেগ, এফ ডট ভি হয়। ওকে, তাহলে এবার এফ কী দেওয়া আছে দেখ, এফ হলো 7 i ক্যাপ প্লাস 6 k ক্যাপ, 7 i ক্যাপ প্লাস 6 k ক্যাপ ডট ভি কত দেওয়া আছে এখানে 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ, 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ হয়ে গেল। আই জে হবে না, আই কেও হবে না, শুধু কে কে, 6 4 24, যে কে কে 1, তাহলে 24 জুল, আনসার 95, অপশন, সরি জুল কেন, ওয়াট, তো 6 4 24,
ঠিক আছে, তো 7i ক্যাপ প্লাস 6k ক্যাপ, এদিকে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তো 4 6 24 ওয়াট, অপশন সি। 96 এ ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় কোনো বস্তু সরণ এস ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়, তাহলে 3 সেকেন্ডে ক্ষমতার মান কত হবে? আগে ওয়ার্ক ডান বের করুন, তাহলে ক্ষমতা ওয়ার্ক ডান কত? এফ ডট এস, এফ কত? 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডট এস কত? 3i ক্যাপ প্লাস 4k ক্যাপ। কত হলো বল? আই, এটা কি আই ছিল? আই, হ্যাঁ, 3 5 3 15, ওকে। আয়ের সাথে কি হবে না, জের সাথে কি হবে না বাদ, তাহলে 15 জুল ওয়ার্ক ডান। অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ডাব্লিউ বাই টাইম, তাহলে 15 বাই টাইম কত? 3 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 3 5 15, 5 জুল পার সেকেন্ড और 5 ওয়াট। ডান। 96 অপশন এ। নেক্সট 97 তোর কি বলছে দেখ, বলছে এ ভেক্টর ক্রস বি প্লাস সি, বি ভেক্টর প্লাস ক্রস সি ক্রস এ প্লাস সি ভেক্টর প্লাস এ প্লাস বি এর মান কত? ইজ ইকুয়াল টু কত? এ ভেক্টর ক্রস বি প্লাস সি, বি ভেক্টর ক্রস সি প্লাস এ, সি ভেক্টর ক্রস এ প্লাস বি এর মান কত? আচ্ছা, কীভাবে করবো? আগে আমরা সংযোজন করে ফেলি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর। ডান। আচ্ছা, এবার দেখ এখানে এ ক্রস বি আছে, তো এখানে বি ক্রস এ আছে। মনে রাখবি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় এ বি সাইন থিটা এন ক্যাপ, আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয় বি এ সাইন থিটা এন ক্যাপ মাইনাস, এই মাইনাসটা বোঝাচ্ছে যে এন ক্যাপটা এক্স্যাক্টলি এ ক্রস বি যেদিকে কাজ করে তার অপোজিটে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ওকে ওকে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর একে অপরের অপোজিট হয়, তাহলে এর অ্যান্সার আর এর অ্যান্সার কিন্তু একে অপরের অপোজিট, তার মানে এদের অ্যাড করে কিন্তু অ্যান্সারটা 0 হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্রস সি ইজ ইকুয়াল টু হয় মাইনাস সি ক্রস এ, তাহলে এটা এ ক্রস সি রাখলাম, আর এই এ ক্রস সি আর কোথায় আছে, এই সি ক্রস এ আছে, এটাকে মাইনাস এ ক্রস সি করে দিলাম, দুজন কেটে গেল। আবার এখানে বি ক্রস সি আছে, এটাকে সি ক্রস বিকে মাইনাস বি ক্রস সি করলাম, দুজনে কেটে গেল। তো আলটিমেট সবাই একে অপরের সাথে কেটে যাচ্ছে, সো অ্যান্সার হয়ে যাচ্ছে 0। তাই যেটা বুঝলি কি? দেখ আবার দেখে নিলে এ ক্রস বি আছে, এখানে বি ক্রস এ আছে, আমরা দেখলাম এ ক্রস বি মানে মাইনাস বি ক্রস এ, তাহলে এ ক্রস বিকে আমি মাইনাস বি ক্রস এ করলাম, তাহলে মাইনাস বি ক্রস এ প্লাস বি ক্রস এ কেটে গেল। এ ক্রস সি আছে আর সি ক্রস এ আছে, আমি এ ক্রস সিকে মাইনাস সি ক্রস এ করে দিলাম, তাহলে এটা কেটে গেল। বি ক্রস সি আছে, সি ক্রস বি আছে, আমি বি ক্রস সিকে মাইনাস সি ক্রস বি করে দিলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে সব কেটে অ্যান্সার 0। অপশন দেখ এ। 98 কি বলছে? আই ক্যাপ ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল টু কী হবে? আচ্ছা, আগে জে ক্যাপ ক্রস কে ক্যাপ বের করার জন্য আমরা এই ফর্মুলা লিখবো আই জে কে, ঠিক আছে? এই দুটো ক্রস করলে এইটা, এই দুটো ক্রস করলে এইটা, এবং যদি এইভাবে ক্লক ওয়াইজ যায় তাহলে পজিটিভ, অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে নেগেটিভ। তাহলে জে কে ক্লক ওয়াইজ গেছি, তাহলে শুধু আই হবে, আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, অ্যান্সার বি। আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি? 1, দুটো সেম ভেক্টর। আই মানে আই ক্যাপ 1 হয়, ডট করলে জে ক্যাপ 1 হয়, কে ক্যাপ 1 হয়, ডট করলে বাকিরা 0 হয়। আশা করি এগুলো জানিস। 99 খাওয়াই টুকুতে, আচ্ছা ট্রাই করি। বলছে এ ভেক্টর ইকুয়াল টু কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু কস ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ। বলছে যে টি হলো সময়ের অপেক্ষক, ভালো কথা। টি এর কোন মানের জন্য এ আর বি
সমকৌণিক হবে, মানে এ আর বি লম্ব হবে। এ আর বি যদি লম্ব হয় তাহলে আমরা সবাই জানি এ ডট বি ইকুয়াল টু 0, ঠিক আছে। সমকৌণিক মানে এ ডট বি ইকুয়াল টু 0, কারণ এ আর বি যদি সমকোণ হয় তাহলে এ বি কস থিটা, থিটা 90 মানে কস 90 0, সো অ্যান্সার 0। তাহলে আমাদের আগে এ ডট বিটা করে ফেলতে হবে। তাহলে এ ডট বি তুই যদি করতে যাস তাহলে কী হবে, আই ক্যাপ ডট আই ক্যাপ 1, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে দেখো কস ওমেগা টি আর কস ওমেগা টি বাই 2 প্লাস জে ক্যাপ 1, তাহলে সাইন ওমেগা টি আর সাইন ওমেগা টি বাই 2, ডান। এবার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হলো কস এ মাইনাস বির ফর্মুলা। তাহলে এটা হলো কস এ কত ওমেগা টি মাইনাস ওমেগা টি বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু কস ওমেগা টি বাই 2, ওকে। এবার এটা সমান 0, দেয়ারফর কস ওমেগা টি বাই 2 ইকুয়াল টু 0, 0 মানে কস অফ 90 মানে পাই বাই 2, তাহলে ওমেগা টি বাই 2 মানে পাই বাই 2, 2 কেটে গেল, দ্যাটস মিন টি ইজ ইকুয়াল টু হলো পাই বাই ওমেগা। অ্যান্সার দেখ, অপশন দেখ, অপশন ডি, খুব সিম্পল। চলো নেক্সট 100 তোর কি বলছে, বলছে একটা বস্তু কণা বৃত্তপথে ভি দ্রুতিতে গতিশীল। একটা বস্তু কণা আছে, ঠিক আছে, যেটা বৃত্তপথে ভি দ্রুতিতে গতিশীল। আচ্ছা, ভি দ্রুতি সবসময় কিন্তু স্পর্শক বরাবর কাজ করবে, হ্যাঁ, যে কোনো পয়েন্ট যদি নিস সেটা স্পর্শক বরাবর কাজ করবে, ওকে। আচ্ছা, প্রশ্নে আসি। প্রশ্নে বলছে যখন বস্তু কণাটির বেগ পরিবর্তন কত হবে যখন কণাটি বৃত্তপথের 1/4 অংশ অতিক্রম করে। 1/4 মানে যখন এখানে ছিল সেখান থেকে এখন এইখানে আছে। আচ্ছা, তাহলে এখানে এটা আর এটার মধ্যে বেগের পরিবর্তন কত? আচ্ছা, সাপোজ এটাকে আমরা বলছি v1, এটাকে বলছি v2, ওকে। v1 v2 কেন বললাম? v1 যদি দেখো তাহলে তাহলে এর মানটা কিন্তু সেই v, কিন্তু দিক নিচের দিকে। যদি v2 দেখো তাহলে এর মানটা কিন্তু সেই v, একই দুটি, কিন্তু দিক বাম দিকে। সো সিমিলারলি এখান থেকে ধরলে এখানে, এখান থেকে ধরলে এখানে, এখান থেকে ধরলে এখানে, যে কোনো একটা ধরতে পারো। তবে একটা জিনিস তুমি শিওর যে আমি কী বের করতে বলেছে, বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, এটাই তো। আচ্ছা, এবার বেগের পরিবর্তন মানে কি, দুটো ভেক্টরের রুট ওভার কী হবে, v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2 v1 v2 কস মাঝখানে অ্যাঙ্গেল। এবার কস অ্যাঙ্গেল কত হবে, 1/4 অংশে পৌঁছানো মানে দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল হবে 90, কস 90 0 মানে জাস্ট রুট ওভার v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার। v2 মানেও v স্কোয়ার প্লাস v স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 2v স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট 2v। তাই বুঝলি কিনা? দুটা ভেক্টর v1 v2 যাদের বেগ সেম মানে সেম, কিন্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে প্রত্যেকটা মুহূর্তে দিক পাল্টাচ্ছে। তাহলে অবভিয়াসলি যখন যেখান থেকে শুরু করবে তারপরে যখন 1/4 বৃত্তে অংশে পৌঁছাবে তখন কী হবে, সে কেন্দ্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। অর্থাৎ দুটো যে ভেক্টর হিসাবে যদি নিই তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হবে 90। তো তাদের আবার বলছে বিয়োগফল করতে হয়, কারণ কী বলেছে, বেগ পরিবর্তন বের করতে বলেছে। তাহলে বিয়োগফল করা মানে রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, তাদের মান বসে দিলাম, তাহলে পেয়ে গেলাম রুট 2v, অপশন বি। 101 বলছে ভূমি সাপেক্ষে একটা নৌকার বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। নৌকার বেগ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। আচ্ছা, ভূমি সাপেক্ষে নদীর জলের বেগ, নদীর জলের বেগ সমান সমান -3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। আচ্ছা, নৌকার বেগকে ধরলাম v1 আর নদীর বেগকে ধরলাম v2। এবার কী বার করতে দিয়েছে, নদীর জলের সাপেক্ষে নৌকার বেগ, আপেক্ষিক বেগ। যার আপেক্ষিক বেগ বলবে, মানে আপেক্ষিক বেগ যার বের করতে বলবে তার বেগ বিয়োগ যার সাপেক্ষে বের করতে বলবে তার বেগ, ওকে। সরি, v1 মাইনাস v2। কী বললাম, কী বলেছে, যখন বলেছে নদীর জলের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, নৌকার
আপেক্ষিক বেগটা বার করতে বলেছে। তাহলে নৌকার বেগ মাইনাস জলের বেগ, নৌকার বেগ v1, জলের বেগ v2, তাহলে v1 কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস v2 কত মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ। অপশন সি। নেক্সট 102 কি বলছে? বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই বরাবর যাচ্ছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। ভালো কথা। একটা পাখি, তোতা পাখি 5 মিটার পার সেকেন্ড বেগে রেল লাইনের সমান্তরালে দক্ষিণ দিকে যাচ্ছে, পাখি যাচ্ছে এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে। ভালো কথা। তাহলে ট্রেনটি অতিক্রম করতে পাখিটির সময় লাগবে, তারপর পাখিটির বেগ লাগবে, তাহলে আর ট্রেনটির দৈর্ঘ্য যখন বলেছে 150 মিটার, মানে পাখিটাকে সেই 150 মিটার ট্রেনটাকে ক্রস করতে হবে। তাহলে পাখিটার আগে যেহেতু ট্রেনের সাপেক্ষে, তাহলে পাখিটির আমার লাগবে আপেক্ষিক বেগ। কী লাগবে? আপেক্ষিক বেগ। পাখিটার আপেক্ষিক বেগ কত? পাখিটার বেগ কত? 5 মিটার পার সেকেন্ড মাইনাস ট্রেনের বেগ কত? মাইনাস 10 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন? কারণ অপোজিটে, ঠিক আছে, কারণ এটা উল্টো দিকে আছে কাজ করছে, তার মানে মাইনাস মাইনাস প্লাস 15 মিটার পার সেকেন্ড। তাহলে পাখিটির আপেক্ষিক বেগ দেওয়া হলো 15 মিটার পার সেকেন্ড। এবার ট্রেনটার দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হলো তোর 150 মিটার। অতএব সময় কত লাগবে? সময় লাগবে 150 ডিভাইডেড বাই 15, দ্যাট ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। অপশন ডি। 103 বলছে একটা নদী পশ্চিম থেকে পূর্বে 5 মিটার প্রতি মিনিটে দ্রুতিতে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, একটা নদী পশ্চিম থেকে পূর্বে 5 মিটার প্রতি মিনিট দ্রুতিতে প্রবাহিত হচ্ছে, এটা হলো নদী। কোথা থেকে? পশ্চিম থেকে পূর্বে 5 মিটার প্রতি দ্রুতিতে, এটা হিসাবে যদি পশ্চিম থেকে পূর্বে, এটা পূর্ব, এটা পশ্চিম, পশ্চিম থেকে পূর্বে, মানে এইভাবে নদীর স্রোত বয়ে যাচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, এটা ইউ ধরলাম, তাহলে ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। ভালো কথা। এবার এক ব্যক্তি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এক ব্যক্তি, মানে এই পাশে অবস্থিত এক ব্যক্তি 10 মিটার ব্যক্তি নদীটি সাঁতরে ন্যূনতম সময়ে পার করতে চায়। আচ্ছা, ন্যূনতম সময়ে নদী পারাপার। আচ্ছা, একটা কথা বলে থাকে যে সাপোজ এটা একটা নদী, নদীতে স্রোতের বেগ এদিকে ইউ, তুমি মনে করো এদিকে যদি ভি বেগে যেতে চাও, তাহলে তুমি আলটিমেট ডাব্লিউ বেগে যাবা, ঠিক আছে। তা ডাব্লিউ ইকুয়ালটা হবে √ইউ² প্লাস ভি², কারণ ইউ আর ভি যদি পরস্পর লম্ব হয়। তুমি ইনকেস ভাবছো যে তাড়াতাড়ি যাওয়ার জন্য তুমি এদিকে ইউ কাজ করছে, তো তুমি সোজা না গিয়ে টেরা করে এইভাবে ভি করতে চাইছো, ঠিক আছে। মনে করো উলম্বের সাথে এদিককার সাথে থিটা অ্যাঙ্গেল করে তুমি উল্টো দিকে যেতে যাচ্ছ স্রোতের, যে চালাচ্ছ নৌকা, তাতে তুমি ভাবছো মনে করো যে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে। তাহলে সেই হিসাবে তুমি যদি এটাকে ভিকে কম্পোনেন্টে ভাগ করো, তাহলে তুমি এমন বেগে যাচ্ছ যে এটার কম্পোনেন্ট এটা হবে ভি সাইন থিটা, আর এটা হবে ভি কস থিটা, ঠিক আছে। তুমি তো উলম্বের সাথে থিটা করে আছে, তাহলে তুমি এখানে ইউ ইকুয়াল টু ভি সাইন থিটা হবে। তাহলে ইউটাকে যেহেতু ট্যারা করে চালাচ্ছ, তাহলে তোমার ভি সাইন থিটার কম্পোনেন্টটা নদীর স্রোতকে কাটবে, আর ভি কস থিটার জন্য তুমি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এগিয়ে যাওয়ার বেগ কত? এগিয়ে যাওয়ার বেগ হবে তোমার ভি কস থিটা, এই বেগে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। এবার নদীর দৈর্ঘ্য যদি ডি হয়, তাহলে টাইম কত লাগবে? টাইম হলো ডি বাই ভি কস থিটা, কারণ ভি কস থিটার জন্য যাচ্ছ না তুমি এগিয়ে। তাহলে এটা ন্যূনতম হওয়ার জন্য এই নিচের মানটা সর্বোচ্চ হওয়া উচিত, আর সর্বোচ্চ হওয়া মানে কস থিটার মান 1 হওয়া উচিত, আর 1 মানে থিটার মান কত হয়? 0 ডিগ্রি। তার মানে এখান থেকে কী বুঝলে?
যে তুমি আলটিমেট তাড়াতাড়ি যাওয়ার জন্য তুমি উলম্বের সাথে থিটা কোণ করে গিয়ে তোমার কোনো লাভ নেই। তোমার থিটা ইকুয়াল টু 0 মানে সোজা যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তাতে ডাব্লিউ টেরা করে পৌঁছাও তাও ভালো, অসুবিধা নেই, কিন্তু টাইম তাতেই কম লাগে। ওকে, তাহলে এখানে প্রশ্নটা সেটাই বলেছে। এখানে বলেছে তুমি 10 মিটার প্রতি দ্রুতিতে সাঁতার কাটতে সক্ষম, ঠিক আছে ভালো কথা, কিন্তু তোমার কোন অভিমুখে সাঁতার কাটা উচিত? তোমার যদি ন্যূনতম সময় যেতে হয় তাহলে 10 মিটার পার সেকেন্ড হোক আর যাই হোক, ন্যূনতম সময় যেতে গেলে তোমাকে সোজা সাঁতার কাটতে হবে। ঠিক আছে, মানে স্রোতের সাথে লম্ব হবে, স্রোতের সাথে লম্ব মানে দক্ষিণ থেকে ডাইরেক্ট উত্তরের দিকে। তাহলে অপশন হবে মানে সোজা উত্তরের দিকে, অপশন এ। এটা কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগবে না। ঠিক আছে, ন্যূনতম সময় পার করার জন্য থিটা 0 হওয়া উচিত, অর্থাৎ উলম্বের সাথে 0 ডিগ্রি কোণ করে যাওয়া উচিত। তার দক্ষিণ থেকে উলম্ব মানে তো উত্তরের দিক, তার সাথে সিধা অর্থাৎ সোজা উত্তরের দিকে তোমাকে সাঁতার কাটতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কগুলো সব প্রাসের উপরে আছে। সো প্রাসের কয়েকটা ফর্মুলা লিখে দিই, একবার একটু প্রাস কমান্ডে বলেও দিই যে এখান থেকে একটা বস্তুকে যদি তুমি আলফা কোণে ছোড়ো তাহলে সেটা টাই করে এখানে পড়বে। মনে করো ইউ বেগে ছুটছো, তাহলে দুটো কম্পোনেন্ট হবে, একটা হলো ইউ সাইন আলফা উপরের দিকে আর এদিকে হবে ইউ কস আলফা। এবার ইউ সাইন আলফাটা তোমাকে ওপরের দিকে উঠাচ্ছে আর ইউ কস আলফাটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। এবার যেটা বের করতে লাগে, প্রথমে যদি সর্বাধিক হাইট বের করো এইচ, ঠিক আছে, তাহলে এইচ যদি বের করো, এইচের জন্য তোমাকে ইউ সাইন আলফা এই কম্পোনেন্টটা নিতে হবে, এর জন্য এইচ হবে। এবং সর্বাধিক হাইট যখন পৌঁছাবে তখন কিন্তু এক মুহূর্তের জন্য বেগ মানে ইউ সাইন আলফা এই কম্পোনেন্টওয়ালা বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে এটা যদি ইউজ করো তাহলে এইচ ইকুয়াল টু হয় ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। টাইম যদি না নাও তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হয় ইউ স্কোয়ার মাইনাস উপরে উঠছে তো, তাহলে মাইনাস 2gh। তাহলে এর ফর্মুলা যদি ইউজ করো 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে ইউ সাইন আলফা তার স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে তুমি এইচ পেয়ে যাবে কী হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ঠিক আছে, তাহলে এটা সর্বাধিক হাইটের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। আচ্ছা, টাইম পিরিয়ড চলনকাল বের করতে লাগতে পারে। চলনকাল বের করার কায়দা হতে পারে এরকম যে আমি এখান থেকে যখন এখানে পৌঁছাবো তখন পুরো টাইমটা লাগবে টি, ঠিক আছে, এবং এখান থেকে এখানে যখন পৌঁছাবো তখন হাইট আমার 0। তাহলে সেই হিসাবে যদি বলি এইচ ইকুয়াল টু মানে 0 ইকুয়াল টু ইউটি, ইউ কত, ইউ হলো ইউ সাইন আলফা ইন্টু টি ইউটি। এবার যেহেতু ইনিশিয়ালি উপরে উঠছিলাম তাহলে মাইনাস হবে মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এখানে একটা টি কমন নিয়ে উড়িয়ে দিলাম, তাহলে থাকলো হলো এদিকে ইউ সাইন আলফা ইন্টু টি, ওদিকে হাফ জি টি স্কোয়ার দিয়ে একটা টি উড়িয়ে দিলাম, তাহলে টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি। তার টাইম পিরিয়ড হলো 2u সাইন আলফা বাই জি হয়ে গেল। আচ্ছা, আরটা হয় রেঞ্জ। এখান থেকে কতদূর পৌঁছালাম এটা একটা ফর্মুলা লিখে দিই। রেঞ্জ মানে এইটা তো, তাহলে এখানে এস মানে আর এস ভাবতে পারি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার এই বরাবর কিন্তু কোনো রকম ত্বরণ থাকে না, তাহলে ইউটি কত ইউ কস আলফা ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, ত্বরণ নাই মানে থাকবে না, শুধু টি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে ইউ কস আলফা ইন্টু 2u সাইন আলফা বাই জি। এখান থেকে ইউ স্কোয়ার নিলাম 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা বাই জি। ব্যাস, এই হলো কিছু ফর্মুলা। ঠিক আছে, চলো অঙ্কে আসি। আর অনেক ফর্মুলা আছে, তোমরা অনেক করেছো। ওই যদি সঞ্চার পথের সমীকরণ বের করতে লাগে সেটাও আমরা করেছি। আপাতত অঙ্কে ঢুকি, হ্যাঁ, ওটা এখানে করলাম না। চলো 104 নম্বর অঙ্কে তোমার বলছে, দেখো যে দুটা বস্তুকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণে সমান বেগে ছোড়া হলো, ভালো কথা। তারা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তারা সর্বোচ্চ যে উচ্চতায় পৌঁছাবে তাদের অনুপাত মানে h1:h2 বের করতে হবে। আচ্ছা, তাহলে h1 কত? h এর ফর্মুলা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এখানে সেম বেগ, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, প্রথমটা আলফা কত অ্যাঙ্গেলে 30 বাই 2g। আর h2 কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, পরেরটা কত 60 ডিগ্রি 60 বাই 2g।
চল তাহলে রেশিও করে নে H1:H2 সব কেটে যাচ্ছে, এদিকে sin স্কোয়ার 30 sin স্কোয়ার 60। আচ্ছা sin 30 মান sin 0 sin 30 তাহলে হাফ, তারপর এটা 1/√2 তারপরে √3/2 মানে হাফ, তাহলে 1/4 sin স্কোয়ার 60 sin স্কোয়ার √3/2 তাহলে 3/4, তাহলে 1/4 ইন্টু 4/3 করলে 1/3 দ্যাট ইজ ইকুয়াল টু 1:3। অপশন মিলা বি। 105 একটা প্রাসের অনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। প্রাসের অনুভূমিক পাল্লা মানে তোর রেঞ্জ কত, রেঞ্জ আর ইকুয়াল টু বলছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ মানে 4h। ভালো কথা। তাহলে প্রক্ষেপ কোণের মান কত? আচ্ছা করছি, তাহলে আর এর ফর্মুলা কি? আর হলো u² sin 2α/g, এটা ইকুয়াল টু 4 ইন্টু এইচ এর ফর্মুলা কি? u² sin স্কোয়ার α/2g। এখান থেকে যেগুলো উড়ে গেল উড়িয়ে দিই, u² উড়ে গেল, 2 2 4, তাহলে এদিকে sin 2α, এদিকে 2 sin স্কোয়ার α, এদিকে sin 2α, এদিকে 2 sin স্কোয়ার α। এবার sin 2α-কে ভাঙলে হয় 2 sin α cos α, তো sin 2α 2 sin α cos α ইকুয়াল টু 2 sin স্কোয়ার α। এখান থেকে sin α আর এখানে একটা সাইন উড়ে গেল, তাহলে এদিক থেকে যদি আমি 2 উড়ে গেল, তাহলে এদিকে যদি আমি sin α বাই cos α করি তাহলে সেটা হচ্ছে 1, দ্যাট ইমপ্লাইজ tan α ইকুয়াল টু tan 45 1, দ্যাটস মিন আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে অপশন হবে সি। নেক্সট 106 কি বলছে? বলছে এটা প্রাসের সর্বোচ্চ বিন্দুতে ত্বরণ। আচ্ছা এটা প্রাসের মানে এই বিন্দুতে ত্বরণ। দেখ প্রাসের সর্বোচ্চ বিন্দু ব্যাপার না, যে কোনো বিন্দুতে ত্বরণ বলতে বোঝায় অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, কারণ অনুভূমিক কোনো ত্বরণ থাকে না, যা ত্বরণের উপর কাজ করে শুধু অভিকর্ষজ ত্বরণই কাজ করে। সো জি, যে কোনো সময় প্রাসের ত্বরণ মানেই অভিকর্ষজ ত্বরণ জি, মানে অপশন ডি। ওকে। 107 বলছেন অনুভূমিকভাবে 500 মিটার পার সেকেন্ড বেগে চলার সময় একটা বোমারু বিমান থেকে নিক্ষিপ্ত বোমা 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে আঘাত করলো। বোমাটি কত কোণে ভূপৃষ্ঠে আঘাত করবে? আচ্ছা মানে এটা মনে কর তোর বিমান, ঠিক আছে, এটা তোর বিমান, এখান থেকে এটা বিমানটার মানে ইউ বলতে পারিস, মানে ইউ কি হরিজন্টালভাবে যে যাচ্ছিলো, এর বেগটা হলো তোর 500 মিটার পার সেকেন্ড, এই বেগে যাচ্ছিল। এমন সময় বোমা ছুড়লো, বোমাটা এভাবে পৃথিবীতে মনে কর পড়লো, তাহলে এইটা হলো তোর মানে তোর ভূমির সাথে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। আচ্ছা এবার এইটা যদি থিটা হয়, এই বেগে যদি পড়ে, তাহলে এর আবার দুটো কম্পোনেন্ট হবে, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট। এইটা হলো সেই অনুভূমিক পার্টটা, মানে ইউএইচই থাকবে, কারণ এই বরাবর কোনো চেঞ্জ নাই। এই বরাবর এই ভেক্টর মানে উলম্ব কম্পোনেন্ট যেটা, সেটা কিন্তু পাল্টাবে, এটা নাম দিলাম ভিভি, ঠিক আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার দেখ, এবার এটা ভিএইচ বললাম, ভিএইচটা কী হবে? ইউএইচের সমান হবে, কারণ অনুভূমিক দিকে তো কোনো পরিবর্তন নেই, 500 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। অনুভূমিক দিকে তার গ্র্যাভিটি লাগছে না, গ্র্যাভিটি লাগছে নিচে এই উলম্ব পার্টটা, এই বরাবর। এবার এই বরাবর আবার ইউ শূন্য, কোনো বেগ নেই। হ্যাঁ, মানে ইউ যদি ভার্টিক্যাল ধরিস তাহলে কোনো বেগ নেই। এই পয়েন্টে গিয়ে এর দুটো পার্টি হবে, যেহেতু অ্যাঙ্গেল করে আছে, ইউ ভার্টিক্যালও থাকবে, ইউ হরিজন্টাল, মানে ভি ভার্টিক্যালও থাকবে, ভি হরিজন্টালও থাকবে, ঠিক আছে। আচ্ছা বাংলায় বলি যদি বুঝতে অসুবিধা হয়, যে অনুভূমিক বেগকে এইচ দিয়ে লেখে আর ভার্টিক্যাল বেগকে ভি দিয়ে লেখে, ভার্টিক্যাল মানে লম্ব বেগকে। তো প্লেনটা অনুভূমিকভাবে 500 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলো, তারপরে বোমাটা ছোড়া হলো। তাহলে ইনিশিয়ালি যদি বোমাটার বেগ বলিস, তাহলে অনুভূমিকভাবে 500 মিটার পার সেকেন্ড প্লেনটারি বেগ, আর উলম্বভাবে বলিস 0, কারণ এইভাবে তো ছাড়েনি, এইভাবেই ছেড়েছি বিমান থেকে, ঠিক আছে। তো এবার ওভারঅল যেহেতু গ্র্যাভিটির জন্য ও পথ চেঞ্জ করে ভূমিতে ধাক্কা মারলো। এবার ভূমিতে যখন ধাক্কা মারলো তখন ওর সাথে এই যে লম্ব বেগটা, তার সাথে গ্র্যাভিটি অ্যাড হচ্ছে, হয়ে ওর বেগ দেওয়া হলো ভিভি। তো সেই বেগটা যদি বেগ করতে চাস তাহলে সেটা কী হবে? ভিভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ ছিল ইউ ভি প্লাস জিটি, তাই তো।
এবার ইউভি কত, ইউভি তো 0 প্লাস জি কত 10 আর টাইম কত 10, দ্যাট ইজ 100। তাহলে ওর ইনিশিয়ালি লম্বভাবে মানে হরাইজন মানে ভার্টিক্যাল বেগ 0, যখন ভূমিতে আঘাত করলো তখন ভার্টিক্যাল বেগ 100। ইনিশিয়ালি ও যখন প্লেনে ছিল বোমটা তখন তার হরাইজন্টাল বেগ 500, যখন গ্রাউন্ডে আঘাত করলো তখন হরাইজন্টাল বেগ 500ই, কারণ ওর মধ্যে কোনো রকম মানে অ্যাক্সেলারেশন নেই, ঠিক আছে। যা অ্যাক্সেলারেশন আছে সে গ্র্যাভিটির জন্য সেটা নিচের দিকে কাজ করছে। অর্থাৎ এখান থেকে আমাকে বের করতে হবে কত অ্যাঙ্গেল, তো ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব ভিভি বাই ভিএইচ। ভিভি কত, ভিভি হলো তোর 100 বাই ভিএইচ হলো 500, দ্যাট ইজ হলো 1/5। তো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/5। বুঝতে পারলি? দেখ বুঝলি না, আরেকবার বলবো, শোনো না একবার। প্লেনটা যাচ্ছে 500 মিটার পার সেকেন্ড থেকে, এমন অবস্থায় বোম ছাড়লো, তাহলে বোমটারও বেগ 500 মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা হরাইজন্টাল বেগ, ঠিক আছে। ভার্টিক্যাল বেগ 0, কারণ আমি এইভাবে প্লেনের সাথে ছেড়েছি। আচ্ছা, যখন ভূমিতে আঘাত করছে তখন ওর হরাইজন্টাল বেগের কোনো রকম পরিবর্তন হবে না, কারণ ওর মধ্যে হরাইজন্টালে কোনো রকম অ্যাক্সেলারেশন অ্যাড হয়নি। কিন্তু ভার্টিক্যাল বেগের পরিবর্তন হবে, কারণ তার সাথে প্রতি মুহূর্তে গ্র্যাভিটি অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো গ্র্যাভিটি অ্যাড হয়ে ফাইনালি ভার্টিক্যাল বেগ হলো 100। এবার জানতে চাইছে ভূমির সাথে কত কোণ, থিটা ধরলাম, তো সেই ট্যান থিটা বের করলাম, ব্যাস বেরিয়ে গেল অ্যাঙ্গেল। চল নেক্সট, লাস্ট বাট নট লিস্ট, দুটি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর থিটা কোণে আনত। নিচের কোণটি এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের সাথে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর হবে। আচ্ছা, এ ভেক্টর আর বি ভেক্টর 108, এ ভেক্টর আর বি ভেক্টর এর উভয়ের সাথে যদি লম্ব ভেক্টর খুঁজতে হয় তাহলে সেটা অবশ্যই হবে এ ক্রস বি। এটা প্রথমে বলে রাখি, এ ভেক্টর এটা হলো তোর এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের সাথে লম্ব, ঠিক আছে। এটা হলো এ ও বি ভেক্টর উভয়ের সাথে লম্ব, ঠিক আছে। কারণ একটা দুটো ভেক্টর ক্রস করলে সেটা অ্যান্সারটা এমন প্লেনে হয়, এমন ডিরেকশন হয় যেটা এ আর বি দুজনের সাথে লম্ব হবে বা ওদের প্লেনের সাথে লম্ব হবে। হয়ে গেল। এবার জানতে চাইছে ওই বরাবর একক ভেক্টর, তাহলে একক ভেক্টর এন ক্যাপিটাল কী হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দ্যাট ইজ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ বি সাইন থিটা। অপশান সি, ঠিক আছে। শুধু মড বলেছে মানে শুধু এ বি সাইন থিটা হবে, ঠিক আছে, এন ক্যাপ হবে না কিন্তু। তো এই আমাদের ভেক্টর 108টা শেষ হয়ে গেল। তোমরা ডেসক্রিপশন থেকে গিয়ে ভেক্টরের সেট 1-এর মানে সেট 1 বলছি কেন, বেসিক লেভেল নিউমেরিক্যালস এর অঙ্কগুলো করে নাও। এগুলো অবশ্যই বেসিক লেভেল নিউমেরিক্যালস অঙ্কগুলো আগের বছরে করানো, কিন্তু সেখানে তখন আগের বছরে বেসিক লেভেলের নিউমেরিক্যালস যেগুলো রয়েছে সেট মেশের ভেক্টরের, সেটার নাম ছিল সেট 1, এখন সেটা পাল্টে বেসিক লেভেল নিউমেরিক্যালস হচ্ছে। অঙ্ক একটাও পাল্টায়নি, না নাম্বারে না কিছু, ঠিক আছে। সো দেখে নাও ওগুলো, দেখে তোমাদের বেসিক লেভেলের নিউমেরিক্যালসগুলো শেষ করে দাও। আমরা দেখা করছি নিউটনস লতে। নিউটনস লয়ের এমসিকিউ মোটামুটি 3টা পার্ট করা আছে, যেটা একদম সেম টু সেম আছে, হ্যাঁ, আগের বছরের সাথে এবছরের। তারপরে পার্ট 4 দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা।